18 তারিখ শনিবার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওডিআই। তো এই ওডিআইতে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তো প্রথমেই যদি আমি বলি, ওপেনিংয়ে অবশ্যই সাইফ হাসান থাকবেন। হ্যাঁ, সাইফ হাসানের সাথে কে থাকবেন? তো এই নিয়ে আমরা দেখতে পেরেছি আগের সিরিজে আফগানিস্তানের সাথে তানজিদ তামিম খুব একটা ভালো করেননি এবং দলে নতুন হিসেবে সৌম্য সরকারও ডাক পেয়েছেন এবং এটা মোটামুটি 90% কনফার্ম সাইফ হাসানের সাথে ওপেনিংয়ে নামবেন সৌম্য সরকার। এরপরে নাম্বার তিনে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত। তিনি যদিও রান পাওয়া শুরু করেছিলেন কিন্তু ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে তার রানের খাতা খুব একটা খুলছে না। তারপরেও 3 নম্বরে আমাদের যেহেতু এখন লিটন দাস নেই, শান্ত ছাড়া খুব একটা ভরসার মানুষ কেউ নাই। তারপরে নাম্বার 4-এ আছে ঢাবিয়ান হৃদয়। এখন হৃদয় অফ ফর্ম অন ফর্ম মিলিয়ে খুব একটা যে ভালো তাও বলা যায় না, আবার খুব একটা যে খারাপ তাও বলা যায়। হৃদয়কে বাদ দিয়ে আপনি আসলে নিবেন কাকে? এরপরে নাম্বার 5-এ চলে আসতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। আপনারা সবাই জানেন মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেকই হতে যাচ্ছে এই সিরিজের মাধ্যমে এবং তিনি একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। আর বাংলাদেশের বর্তমানে কিন্তু মিডল অর্ডারেই সবচেয়ে বড় দুর্বলতা, তাই খুব একটা বড় সম্ভাবনা আছে তাকে মিডল অর্ডারে পুশ করার এবং শনিবারই হতে যাচ্ছে তার ডেবিউ। এরপরে যথারীতি মেহেদী হাসান মিরাজ আছেন, তিনি নাম্বার 6 বা নাম্বার 5-এ থাকতে পারেন। এরপরে নুরুল হাসান সোহান আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, যিনি ব্যাটিং করবেন নাম্বার 7-এ। তো জাকের আলী অনেক স্কোয়াডে থাকলেও একাদশে থাকবেন না। তারপরে স্পিনার হিসেবে থাকবেন রিশাদ এবং তানভীর যথারীতি আফগানিস্তানের সাথে বেশ ভালো করেছেন, আর রিশাদ হোসেন আমাদের হচ্ছে লেগ স্পিনার। এরপরে পেসার হিসেবে অবশ্যই মুস্তাফিজ থাকবেন। আমাদের মিরপুরের ধান ক্ষেতের পিচ, সেখানে স্পিন খুবই ভালো হয়, বল গ্রিপ করে এবং মুস্তাফিজ মূলত স্পিন বোলারই কিন্তু পেসের গতির স্পিন বোলার বলা যায়, সো তার কাটার খুব ভালো কাজ করবে। তো মিরপুরে মুস্তাফিজকে দেখা যাবে। ফাইনালি আরেকজন পেসার হিসেবে কে থাকবেন, তানজিম নাকি তাসকিন? এইখানে একটা ডাউট থাকতে পারে যে কে খেলবেন, তানজিম নাকি তাসকিন। তো খুব বড় সম্ভাবনা আছে তানজিম খেলার, কারণ তানজিম সাকিব বেশ ভালো পেস আছে এবং ভালো বল করতে পারেন, উইকেটও নিতে পারেন। সো ফাইনালে যদি আমরা একটু র্যাপ আপ করি, একাদশটা হতে যাচ্ছে সাইফ, সৌম্য, শান্ত, হৃদয়, অঙ্কন, মিরাজ, সোহান, রিশাদ, তানভীর, মুস্তাফিজ এবং তানজিম সাকিব। তো এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনেই 2027 সালে ওডিআই বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ যদি সরাসরি খেলতে চায় তাহলে র্যাঙ্কিংয়ে 8 থেকে শেষ করতে হবে। বাংলাদেশ বর্তমানে আছে র্যাঙ্কিংয়ে 10-এ এবং এই 10-এ থেকে বাংলাদেশ যদি শেষ করে তাহলে বাছাই পর্ব খেলে আসতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই একটা বেইজ্জতের ব্যাপার হবে। তো এইখানে ডেডলাইনটা হচ্ছে 27 সালের মার্চ মাস পর্যন্ত। তখন পর্যন্ত যদি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 8-এ উঠে যেতে পারে তাহলে হচ্ছে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করে ফেলবে এবং তার আগ পর্যন্ত 24টা ওডিআই ম্যাচ বাংলাদেশ খেলবে এবং তার মধ্যেই প্রথম ম্যাচটা হচ্ছে এই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ। যে কারণে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এখন 24টা ম্যাচের 24টায় তো আর জেতা সম্ভব না, এখানে অনেক বড় প্রতিপক্ষ আছে, অনেক ছোট প্রতিপক্ষ আছে। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান যে অবস্থা, খুব একটা ভালো না অবস্থাটা তাদের টিমের, তাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই ম্যাচটা বাংলাদেশ খুবই ভালোভাবে যানজীবন দিয়ে খেলতে হবে যাতে 3টা ম্যাচের 3টাই বাংলাদেশ জিততে পারে। আর যদি জিততে না পারে তাহলে আমি দেখছি কোয়ালিফাই ছাড়া বাংলাদেশের আর ভবিষ্যৎ নাই। আরেকটা বিষয় হচ্ছে পিচ কেমন হতে চলেছে। তো মিরপুরের পিচ মনে হতেই পারে সেই ধান ক্ষেতের চিরচেনা পিচ হতে পারে, যদিও এবার আমাদের কিউরেটর হিসেবে আছেন টনি হেমিং। তারপরেও বাংলাদেশের এখন এটা হচ্ছে অনেকটা ডু অর ডাইজ টাইপের ম্যাচ এবং এই ম্যাচে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে যথেষ্ট হোম অ্যাডভান্টেজ নেওয়ার। সেই হিসেবে বাংলাদেশ অবশ্যই আমার যতটুকু ধারণা মিরপুরের ওই স্পিন বোলিং ফ্রেন্ডলি পিচই বানাবে এবং সেই পিচে বাংলাদেশ চাইবে ওয়েস্ট ইন্ডিজকে ধরতে। এমনি তো বাংলাদেশের ব্যাটিং লাইন খুব একটা ভালো না, ব্যাটিং পিচ বানিয়ে বা কী করবে এবং মিরপুরে সেটা কতটা সম্ভব সেটাও অনেকটা অনিশ্চিত।